মগ্ন চৈতন্যের গভীরে বসা কবি, প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ উত্তর। প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত দ্বাদশ শ্রেণীর জন্য আমি দেখি কবিতাটির আলোচনা শুরু করতে চলেছি। যে কোনো সাহিত্য পড়ার আগে সেই সাহিত্যিকের সম্পর্কে একটু জেনে নেওয়াটা বোধহয় প্রয়োজন। আমি জেনে নেওয়া বলতে চাইছি না তার জীবনের কথা। আমি জেনে নেওয়ার অর্থ এটা বলতে চাইছি তার মানসিকতার কথা, তার সাহিত্যের বৈশিষ্ট্যের কথা। কারণ যদি তার সাহিত্যের বৈশিষ্ট্যগুলোকে অনুধাবন না করা যায়, তাহলে তার সাহিত্যটাকে বোঝাই যাবে না। এই 50-এর দশকের প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের অন্তরের মধ্যে সাহিত্যের ভেতরে একাধিক বৈশিষ্ট্যের সমারোহ থাকলেও আমরা কেবলমাত্র পাঠ্য কবিতা অনুযায়ী তার মানসিকতার 2-4টি দিক আলোচনা করে নেব। শক্তি চট্টোপাধ্যায় যুগ যন্ত্রণার কবি, প্রতীকী কবি, ব্যঞ্জনার কবি, অবক্ষয় সমাজের রেখাচিত্র অঙ্কনের কবি, চলিত ভাষা প্রয়োগের কবি। আমি তার এই নব্য রোমান্টিক ভাবনার কথাগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের পাঠ্য কবিতা অনুযায়ী তার কবি মানসিকতার 2-4টি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। এই যে শক্তি চট্টোপাধ্যায়, ইনি প্রকৃতির কবি, তবে তিনি প্রগতিশীল প্রকৃতির কবি ছিলেন। যুগ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে তিনি কখনো ছুটে গেছেন সমুদ্রে, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো বা নদীতে। এই প্রকৃতি প্রেমিক কবি তার কবিতার মধ্যে আছে প্রকৃতির কথা, অরণ্যের কথা, নদীর কথা আর বন্য প্রাণের কথা। আমরা যে আমি দেখি এই কবিতাটা আলোচনা করব, এই কবিতার মাঝখানেও তার এই প্রকৃতি প্রেমের মানসিকতা বড় হয়ে দেখা দিয়েছে। এবার এই কবিতাটি আলোচনা করার প্রেক্ষাপট হিসাবে একটু আমাদেরকে বোধহয় চলে যেতে হবে ইতিহাসের দিকে, সভ্যতার ক্রম বিবর্তনের দিকে। ভারতীয় আর্য সভ্যতার শুরু হয়েছিল কিন্তু অরণ্য থেকে। পরবর্তীকালে অরণ্যের বুকে বৃক্ষকে নিশ্চিহ্ন করে বা বৃক্ষ নিধন করে শুরু হয়েছে আজকের দিনের নগরায়ন, শিল্পায়ন। এই নগরায়ন বা শিল্পায়ন, তার সঙ্গে একটু যে অরণ্যে কি কি পার্থক্য রয়েছে একবার দেখে নেব। দেখে নেওয়ার আগে বলে দিই, অরণ্যকে নিধন করে মানে বৃক্ষ দেবতাকে হত্যা করে সেখানেই গড়ে উঠেছে বর্তমান সভ্যতার শহর আর নগর। এবার আগে দেখে নিই কি কি পার্থক্য রয়েছে। যেখানে
অরণ্যে পাওয়া যায় বৃক্ষ বন্দনার কথা, আর সেক্ষেত্রে শহরে মিলে ধোঁয়া, দূষণ, বিভিন্ন প্রকার বিচিত্র কলকারখানার বন্দনার কথা। অরণ্যে রয়েছে বৃক্ষারণ্যের বসভূমি, আর নগরে রয়েছে জনারণ্যের বসভূমি। অরণ্যে রয়েছে সবুজের সমাহার, আর নগরে রয়েছে ধুলায় ধূসরিত এক কুয়াশাচ্ছন্ন চাদর। শহরে যেখানে শোনা যায় কলকারখানা, যানবাহনে, হকারে, বিচিত্র মানুষের বিচিত্র কলরব, সেখানে বোধহয় অরণ্যে শ্রুত হয় পাখির সুমধুর কুজন। সর্বোপরি অরণ্য প্রকৃতির সন্তান, সেখানে শান্তি রয়েছে, স্বস্তি রয়েছে, রয়েছে নির্মল প্রকৃতি। আর শহরে রয়েছে দূষণ। আরে দূষণ আছে বলেই তো অসুখের সঞ্চার হয়, মানুষ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়। বর্তমান সভ্যতা যেমন মানুষকে স্বস্তি দিয়েছে, জীবনকে আরামদায়ক করেছে, উল্টো দিকে জীবনকে কিন্তু রোগে জরাজীর্ণ, ভারাক্রান্ত করে দিয়েছে। তাহলে এই অসুখের হাত থেকে মুক্তি পেতে গেলে কি প্রয়োজন? না, অরণ্যে যেতে হবে, অরণ্য বন্দনা করতে হবে, অরণ্যে বাস করতে হবে। তা বলে তো আর আজকের দিনে আমরা শহরের বিশাল বিশাল ইমারতকে কিংবা কলকারখানাকে গুঁড়িয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে, সেখানে বৃক্ষরোপণ করে আবার নিশ্চয়ই অরণ্য করে দিতে পারি না। তাহলে অরণ্য স্বাদ পেতে হবে, অরণ্যের স্বাদ নিয়ে দেহকে, মনকে, আত্মাকে তৃপ্ত করতে হবে, দেহকে নিরোগ করতে হবে। এই করতে গেলে কি করা প্রয়োজন? না, অরণ্যের অংশীদার বৃক্ষকে নিয়ে আসতে হবে শহরে, লাগাতে হবে বাগানে। তাহলে কিছুটা হলেও এই নগর যন্ত্রণার হাত থেকে মানুষ মুক্তি পাবে। আর এই মুক্তির আহ্বান আমি দেখি কবিতার মাঝখানে কবি প্রকাশ করেছেন। এখানে যেন কবি সেই ভাবনাকে তুলে আনতে চেয়েছেন, নগরকে ফিরিয়ে দিয়ে অরণ্যকে নিয়ে আসতে। একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণের উপযোগিতা, এই মানসিকতার উপর ভিত্তি করে আমি দেখি এই কবিতাটি রচিত হয়েছে। প্রসঙ্গত একটু বলে নেই, এখানে আমি এই সর্বনাম পদটি অনেকেই মনে করে বোধহয় কবি নিজে। আমি কিন্তু অন্য কথা বলবো। আমি বলতে সমগ্র শহরের, নগরের মানুষের প্রতীক করা হয়েছে। আসলে কবির কণ্ঠস্বর একক নয়, যেন সার্বিক হয়ে উঠেছে। অতএব এই সার্বিক ভাবনা দিয়ে কবি আমি দেখি কবিতাটিকে আলোচনা শুরু করব। আর এই কবিতার আগে চলে যাব উৎস ভূমিতে। অঙ্গুরি তোর হিরণ্যজল, এই কাব্যগ্রন্থ থেকে আমি দেখি কবিতাটি চয়ন করা হয়েছে। এখানে মোট প্রথম স্তবকে 5টি, পরের স্তবকে 5টি, শেষের স্তবকে 6টি
মোট 16টি চরণ নিয়ে কবিতাটিকে সাজানো হয়েছে। একবার আমি কবিতাটাকে তোমাদের কাছে পরিবেশন করছি, একবার শুনে নাও। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। এই যে 16টি চরণ আমি পাঠ করলাম, প্রথমেই এই 16টি চরণের উপর ভিত্তি করে কি সরল গদ্য অনুবাদ হয় একবার দেখে নিন। কবি বলছেন গাছকে তুলে আনতে হবে এবং তাকে বাগানে বসাতে হবে, কারণ কবির গাছ দেখা দরকার, কবির গাছ দেখে যাওয়া দরকার। গাছে যে সবুজটুকু রয়েছে তা শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজটা নাকি ভীষণ প্রয়োজন। দ্বিতীয় স্তবকে কবি জানিয়েছেন তিনি বহুদিন জঙ্গলে যাননি, বহুদিন জঙ্গলে সময় কাটাননি, বহুদিন তিনি শহরে রয়েছেন। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজকে গ্রাস করে, ফলে সবুজের অনটন ঘটে। কবি বলছেন যে গাছকে তুলে আনতে হবে, বাগানে বসাতে হবে, তা তিনি দেখবেন। কি হবে? তার চোখ সবুজ চাইছে, তার দেহ চাইছে সবুজ বাগান। তিনি গাছ আনতে বলেছেন, গাছকে বাগানে বসাতে বলেছেন, তা তিনি অবলোকন করবেন বা দেখবেন। এবার চলে আসবো এই কবিতার ভেতর দিয়ে কবির মূল ভাবনাটা কি। আগে বলেছি এই নগরায়নের জন্য বৃক্ষ দেবতাকে ছেদন করা হয়েছে, বৃক্ষকে একের পর এক বিনাশ করা হয়েছে। ফলে কি হয়েছে? আগেই বলেছি সবুজ আর নেই, দূষণের চাদর ওরা শহরকে যেন জড়িয়ে ধরেছে। তার ফলে কি হয়েছে? ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ মানব দেহের ভেতরে বাসা বাঁধতে শুরু করেছে। আর এ থেকে মুক্তি পাওয়ার জন্য কবি অরণ্যে ফিরে যেতে চাইছেন, কিন্তু অরণ্যে তো ফিরে যাওয়া সম্ভব নয়, বা অরণ্যকে সম্পূর্ণ নগরে এসে প্রতিস্থাপন করা সম্ভব নয়। কবি শহরের মানুষের প্রতীক হয়ে বা প্রতিনিধি হয়ে তিনি বলতে চাইছেন গাছকে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে জঙ্গল থেকে, নিয়ে আসতে হবে অরণ্য কিংবা বন থেকে। গাছ প্রকৃতির সন্তান, গাছই মানুষের প্রাণ, বৃক্ষ মানুষের পরম মিত্র, পরম বন্ধু। এই বন্ধুকে কাছে থাকলে আর এক বন্ধু মানুষের স্বস্তি এবং তৃপ্তি উভয়ই ঘটবে। কারণ মানুষকে বাঁচতে গেলে গাছের সবুজটুকু প্রয়োজন। আসলে সবুজ এই কথাটির মধ্য দিয়ে কবি বোধহয়
অরণ্য প্রাণের জয়গান গেয়েছেন, বৃক্ষ বন্দনা করেছেন। আবার সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক, যৌবনের প্রতীক, শক্তির প্রতীক, সুস্থতার প্রতীক, তরতাজার প্রতীক। বর্তমান নগর সভ্যতা জ্বালাময় যন্ত্রণায় মানুষ যখন বিধ্বস্ত, তার মানুষকে তারুণ্যের জয়গান গাইতে হলে, তার মনকে প্রাণবন্ত করতে হলে, মনকে সবুজ করতে হলে তাকে অবশ্যই এই বৃক্ষের সবুজটুকু নেওয়া প্রয়োজন। আর প্রয়োজন মানে শরীরকে সুস্থ করতে হবে, শরীরকে প্রাণবন্ত করতে হবে। কবিতায় বলেছেন গাছ তুলে আনতে হবে, আর গাছ তুলে আনলে দেহ, মন, আত্মা সব সবুজ হবে, প্রাণবন্ত হবে এবং সুন্দর হবে। কবির এবারে দ্বিতীয় স্তবকে একটু আক্ষেপের ভাবনা প্রকাশিত হয়েছে। তিনি কি বলেছেন? তিনি জঙ্গলে বহুদিন কাটাননি বা জঙ্গলে তিনি যাননি। তার মানে তিনি বহুদিন শহরে রয়েছেন। অরণ্য প্রাণ, সেই বৃক্ষ শ্রেণী, গাছের সবুজ বাতাবরণ, পাখির কুজন, নির্মল আকাশ, তা তিনি বহুদিন পাননি। শহরে তার বদলে কি পেয়েছেন? শহরের ইটের পাঁজর, লোহার খাঁচায় তিনি বসবাস করছেন। যান্ত্রিক জীবনের যন্ত্রণা তার মনকে কুরে কুরে খাচ্ছে, তার হৃদয়কে, চেতনাকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ দেহতে ধীরে ধীরে অসুখ তার বংশ বিস্তার করছে, অসুখ তার থাবা বিস্তার করছে, মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে। কবি চাইছেন তাই অরণ্যে যেতে, অরণ্যে সময় কাটাতে। আমি আগে বলেছি এখানে কেবল একক কবি নন, সমস্ত নগরের মানুষের কণ্ঠস্বর তার ভাবনার মধ্য দিয়ে যেন প্রকাশিত হয়েছে। এখানে তিনি সমস্ত মানুষকে তো ওই নিয়ে যেতে পারবেন না জঙ্গলে কিংবা অরণ্যে, তাহলে অরণ্য প্রাণটা তো নষ্ট হয়ে যাবে। অথচ অরণ্য সত্তাকে তুলে আনতে চাইছেন এই নগরে। কি বলেছেন? তাই বলেছেন। কেন বলেছেন? তাই শহরের গাছকে নিয়ে আসছে বাগানে এবং তা লাগাতে হবে। কেন শহরের কাজ তো এই অসুখগুলোকে গ্রাস করা। শহর যেন এক ভয়ঙ্কর অসুখের সম্মুখীন হয়েছে, যে অসুখ ক্রমান্বয়ে সবুজকে গ্রাস করে, সবুজের অনটন ঘটছে। কবি কি বলছেন শেষে স্তবকে? তিনি গাছ তুলে আনতে বলেছেন, গাছ লাগাতে বলছেন বাগানে, আর বলেছেন চোখ সবুজ চায়, দেহ সবুজ বাগান চায়, অর্থাৎ দৃশ্য ইন্দ্রিয়, মনন ইন্দ্রিয় যেন সবুজ হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে। মানুষ যেন এক নতুন যৌবনের, তারুণ্যের ভাবনায় উদ্দীপিত হয়ে এই নগরের ধুলায় ধূসরিত পরিবেশকে, যান্ত্রিকতাকে বিসর্জন দিয়ে আরণ্যিক সভ্যতায় আবার নিজেকে অভ্যস্ত করতে পারি। তারই জন্য তিনি গাছ আনতে বলেছেন, দেহকে সবুজ করতে বলেছেন, চোখকে সবুজ দিয়েছেন, আর একটাই তার কাজ হবে সবুজ দেখে যাওয়া। সবুজ প্রাণের প্রতীক, জীবনের প্রতীক, আর সবুজের অভিযানই হোক আমাদের ভাবনার মূল মন্ত্র। পরবর্তী অংশে যারা প্রশ্নোত্তর আলোচনা করব, কি কি পরীক্ষার প্রশ্ন আছে তা নিয়ে অবশ্যই আলোচনা করব।